নমস্কার, আমি রাজর্ষি এবং আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি মারাত্মক ভয়ের এপিসোডে। আজকের এই এপিসোডে আপনারা শুনবেন একটি মাত্র ঘটনা। আজকে একটি বড় ঘটনা আপনারা শুনবেন, কারণ আমার গলার অবস্থাটা আজকে খুব একটা ভালো নেই। আসলে কথা বলতে বলতেই হঠাৎ করে আমার কাশি হচ্ছে, যার কারণে এখন আমি এপিসোডটা রেকর্ড করছি এবং পরে যখন এপিসোডটাকে এডিট করা হবে তখন অনেকটাই অসুবিধা হবে, সেটা আপনারা বুঝতেই পারছেন আশা করছি। আসলে যখন আমি ঘটনা রেকর্ড করি তখন আমি সবসময় চেষ্টা করি যাতে তার মধ্যে কোনো রকম কাটস না থাকে, একদম যাতে ভাবে আমি আপনাদেরকে ঘটনাটা শোনাতে পারি। যার কারণে আপনারা লক্ষ্য করে দেখবেন একটু ছোটোখাটো ভুলভ্রান্তি হয়ে যায়, তবে আশা করছি সেই ছোটোখাটো ভুলভ্রান্তির জন্য আপনারা আমাকে মার্জনা করবেন এবং সেটা ঘটনার উপরে আশা করছি কোনো প্রভাব ফেলে না। যদি কোনো অসুবিধা হয়ে থাকে আপনারা আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন, আমি সেই জিনিসটাকে পরেরবার থেকে ঠিক করে নেব। তো যাই হোক, আশা করছি আপনারা প্রত্যেকে এতক্ষণে কানে হেডফোন পরে নিয়েছেন। আপনারা চট করে আজকের এপিসোডটাকে লাইক করে দিন, কমেন্ট করে জানান যে আপনারা কে কোথা থেকে শুনছেন, এবং এই চ্যানেলে যদি নতুন থেকে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম ধরনেরই ভূতের ঘটনা আপনারা কখনোই মিস না করেন। শুরু করছি আজকের ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন স্বরলিপি প্রামাণিক। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার রাজর্ষিদা, আমি স্বরলিপি প্রামাণিক। আশা করছি তুমি এবং অজানা সত্য পরিবারের প্রত্যেকেই অনেক ভালো আছো এবং আনন্দে আছো। তোমার চ্যানেলের ভূতের ঘটনাগুলো শুনতে আমার বেশ ভালো লাগে এবং আমি তোমার কণ্ঠস্বরের একজন অন্ধভক্ত। আমি আমার মায়ের জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা আজ তোমার সঙ্গে শেয়ার করতে চাই। আশা করছি এই ঘটনাটা তুমি সিলেক্ট করবে এবং তোমার চ্যানেলের প্রতিটা সদস্যদের এই ঘটনাটা ভালো লাগবে। এই ঘটনাটা আমাকে আজও ভাবায় এবং এখনো পর্যন্ত আমার মা প্রচণ্ড পরিমাণে ভয় পায়। ঘটনাটা ঘটেছে আজ থেকে 7 বছর আগে। তখন আমি অনেকটাই ছোট, তবে এমন ছোটও নই যে সব জিনিসপত্র ভুলে যাব। এই জিনিস আমি নিজের চোখে দেখেছি। যেমনটা আমি দেখেছি আমি তেমনটাই তোমাকে লিখছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মার্জনা করো এবং নিজের মতো করে গুছিয়ে বলো। আমার মা একজন শিক্ষিকা এবং আমার বাবা একজন গৃহশিক্ষক। আমার মায়ের নিজের ভাই অর্থাৎ আমার মামা ছিল। পড়াশোনায় নাকি মামা ছোটবেলা থেকে একদমই ভালো ছিল না। যেখানে মা পড়াশোনায় এত ভালো ছিল সেখানে মামা নাকি পড়াশুনো করতেই চাইতো না, যার কারণে আজ আমার মা একজন স্কুল শিক্ষক আর আমার মামা বেকার। যাই হোক, আমার দিদা হঠাৎ করেই একদিন মারা যায়। এরপর দিদা বাড়িতে মামা একা পড়ে যায়। স্বাভাবিকভাবেই আমার মা থাকে নিজের শ্বশুর বাড়িতে। দিদা বাড়িতে আমার দাদু অনেক আগেই মারা গেছিল। দিদা এবং মামা সেখানে থাকতো। মামা যেহেতু বেকার ছিল, মামার সেরকম কোনো কাজবাজ ছিল না, সেই কারণে এদিক ওদিক শুধু চড়েই বেড়াতো। তো যাই হোক, সেখানে যেহেতু মামা একা পড়ে গেছিল তাই ওখানে তো আর ওনাকে একা রাখা যায় না। সেই কারণে মা তার নিজের শ্বশুর বাড়িতে মামাকে নিয়ে এসেছিল। অনেক দিন পেরিয়ে যায়। দিদার পারলৌকিক কাজকর্ম সমস্ত কিছুই শেষ হয়ে যায়। তবুও মাসের পর মাস মামা শুধু বাড়িতে বসে থাকত এবং খেত। সারাক্ষণ খালি এদিক ওদিক শুয়ে পড়ে থাকত। কখনো কোনো কাজবাজ করার কোনো চিন্তাই রাখত না মাথায়। পড়াশুনো হয়নি তো কি হয়েছে, ভগবান তো হাত পা দিয়েছে, অন্তত কর্ম করে খাওয়ার মতো ক্ষমতাটুকু মামা রাখতে পারত। সেটাও আমার মামার ছিল না।
আমার মা মামাকে অনেক বকাবকি করত, তবুও মামা কোনো কথা শুনত না। মা অনেকবার বলেছে যে ছেলে মানুষ হয়েও তুই একটা কাজ খুঁজে পাচ্ছিস না, তোর বিয়ের বয়স হয়ে গেছে, পয়সা না ইনকাম করলে কোনো বাড়ি তোকে মেয়ে দেবে না। এই কথা বললে মামা বলতো, আমার জন্য অনেক মেয়ে অপেক্ষা করছে, তোকে অত দেখতে হবে না দিদি। এই বলে ঘরের মধ্যে সারাক্ষণই অশান্তি, রাগারাগি লেগেই থাকতো। অপরদিকে আমার বাবা এর মধ্যে কোনো কথা বলতো না, কারণ স্বাভাবিকভাবে ভাই বোনের ঝামেলা, তার মধ্যে বাবার না ঢোকাটাই ভালো। তো যাই হোক, এইভাবেই বাড়িতে সারাক্ষণ রাগারাগি লেগে থাকতো। একদিন বাড়িতে এমন তুমুল অশান্তি হয়, আমার মামা বাড়ি থেকে বেরিয়ে যায়। মামা সারাদিনই নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিয়ে বেড়াতো এবং শুধু এদিক ওদিক শুয়ে পড়ে থাকতো। একদিন আমার মা হঠাৎ করে বাড়ির দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পায়। দরজা খুলে দেখে মামা কোন একটা মেয়েকে বিয়ে করে এনেছে এবং মায়ের শ্বশুর বাড়িতে ঢোকাচ্ছে। আমার মা ভীষণ রেগে যায়। যেই ছেলে এখনো পর্যন্ত ইনকাম করতে জানে না, সেই ছেলে নাকি বিয়ে করে এসেছে, তার উপর আবার তার শ্বশুর বাড়িতে নিয়েই ঢোকাচ্ছে। একটা ছেলে এতটা অবাধ্য কি করে হতে পারে? আমার মা প্রচণ্ড রেগে যায় এবং সমস্ত লোকের সামনে আমার মা লজ্জিত হয়। অপমানে আমার মায়ের নাক কান কাটা যায়। আমার মা রাগ সহ্য না করতে পেরে চিৎকার করে করে বলতে থাকে, তুই এখনো পয়সা কামাতে জানিস না আর বিয়ে করে এনেছিস? এই বলে মা তার ভাইকে যাচ্ছে তাই ভাবে গালাগাল দেয় এবং মেয়েটাকেও যখন মা গালাগাল দিতে যায়, মামা উল্টে মাকে কথা শোনায়। এই জিনিস দেখার পর দিদি আরও রেগে যায় এবং মামাকে কষিয়ে একটা চড় মেরে দেয়। এরপর মামা অনেক রাগের চোখ নিয়ে দিদির দিকে তাকিয়ে থাকে এবং সেখান থেকে চলে যায়। আর যেতে যেতে বলতে থাকে, তোর সর্বনাশ হবে, তুই দেখিস, তুই আমাকে তাড়িয়ে দিলি তো, তুই দেখতে থাক। এই বলে মামা নিজের বউকে নিয়ে সেই বাড়ি ছেড়ে চলে যায়। এরপর মামা কোথায় গেছিল আমরা কেউ জানি না। এরপর সাধারণভাবেই আমাদের দিন আবার কাটতে থাকে। আমার মা মাঝে মধ্যে কষ্ট পেত যে তার ভাইটা কতটা পরিমাণে অবাধ্য। মাঝে মধ্যে মা চেষ্টা করতো মামাকে ফোন করার, তবে নিজের মনকে শক্ত করে ফোনটাকে আবার সরিয়ে দিত। কখনোই আমার মা আর মামাকে ফোন করেনি। এরপর হঠাৎ করেই আমাদের বাড়ির ভেতরে কিছু অদ্ভুত রকমের ঘটনা ঘটতে শুরু হয়। আমার মায়ের অবস্থা দিন দিন কেমন যেন হয়ে যায়। আমার মা সারাদিনই কেমন যেন রেগে রেগে থাকতো, থালা বাসন ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিত, আমার বাবাকে ধরে ধরে মারতো। একদিন রাতের বেলায় সারা বাড়িতে আমরা মাকে খুঁজে পাচ্ছিলাম না। সারা বাড়িতে বাবা কোনায় কোনায় তন্ন তন্ন করে মাকে খুঁজে বেড়ায়, কিন্তু যখনই আমরা ছাদের দিক দিয়ে আওয়াজ পাই, তখন ছাদে গিয়ে দেখি মাঝরাতে মা অন্ধকারের মধ্যে ছাদের রেলিং দিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে এবং এক জায়গায় দাঁড়িয়ে দুই হাত দুই দিকে মেলে জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। সেই শব্দ আমরা পাচ্ছি। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম সেই সময়টায়। হঠাৎ করেই দেখি মা নিজের শরীর ছেড়ে দিয়ে বাড়ির ছাদ দিয়ে ঝাঁপ দিতে যাচ্ছে। আমার বাবা তাড়াতাড়ি গিয়ে মাকে ধরে আর মা তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যায়। এমনও অনেক ঘটনা ঘটেছে যেগুলো দাদা আমি তোমাকে এক এক করে বলছি। রাত্রিবেলা আমরা প্রত্যেকে ঘুমিয়ে পড়তাম, তবে আমার মা সারা রাত পায়চারি করে বেড়াতো।
আমাদেরও কখনো কখনো ঘুম আসতো না, কারণ সব সময় মনে হতো আমাদের দিকে কে যেন তাকিয়ে আছে। এমনও একদিন হয়েছে, রাতের বেলায় আমি ঘুমিয়ে আছি। কোনো কারণে আমার ঘুমটা একটু ভেঙে যায়। আমি চোখ খুলে দেখি আমার মা ঘরের কোণায় উবু হয়ে বসে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে হাসছে। যেন কিছুক্ষণ পরেই আমার মা আমাকে নিয়ে কিছু একটা করবে। আমি ভয়ে গুটি সুটি মেরে থাকতাম এবং বাবাকে বলতাম, বাবা, মায়ের কি হয়েছে? আমার বাবাও বুঝতে পারতো না। আমার বাবার মা বাবা অর্থাৎ আমার ঠাকুমা দাদু অনেক আগেই মারা গেছে। আর আমার বাবার সমস্যা, আমার বাবা ভূত প্রেতে বিশ্বাস করে না। তিনি ভেবেছিলেন তার কোনো শারীরিক রোগ হয়েছে। এই ভেবে ডাক্তারকে ফোন করেছিলেন। ডাক্তার যখন বাড়িতে আসে এবং মাকে দেখার জন্য ঘরে ঢোকে, আমার মা ডাক্তারকে পর্যন্ত মারধর করে। এই দেখার পর ডাক্তার কোনো রোগের চিকিৎসা করতে পারে না। ডাক্তার আমাদের বাড়ি ছেড়ে চলে যায়। আমার মা জোরে জোরে হাসতে থাকে। মাঝে মধ্যে যখন খুশি হতো কেমন বাচ্চাদের মতো করতো আমার মা, তালি মারতে মারতে লাফাতো। এরকম ব্যবহার আমি কোনোদিন মায়ের দেখিনি। স্কুল থেকে ফোন আসে এবং জানানো হয় যে মায়ের চাকরিটা হয়তো আর বেশি দিন থাকবে না। আমরা যে এইসব ব্যাপারগুলো পাড়ার লোকজনদেরকে জানাবো সেটাও করতে পারছিলাম না, লজ্জার ভয়, যদি তাদের কোনো ক্ষতি হয়ে যায়। তবুও আমরা পাড়ার একজন বিশ্বস্ত মহিলার সঙ্গে কথা বলি। তিনি আমাদেরকে একজন ওঝার সাথে পরিচয় করান। সেই ওঝাকে যখন আমরা সমস্ত ঘটনা বলি, সেই ওঝা আমাদের বাড়িতে আসেন। বাড়িতে আসার সময় হঠাৎ করেই আমার মা দৌড়ে দৌড়ে সেই ওঝাকে মারতে আসে। তবে সেই ওঝা এক প্রকারের জল বের করে আমার মায়ের গায়ে ছিটিয়ে দেয় এবং আমার মা সঙ্গে সঙ্গে গুটিয়ে ঘরের মধ্যে পালিয়ে যায়। এইসব মায়ের সঙ্গে কি হচ্ছে আমরা কিচ্ছু বুঝতে পারছিলাম না। ওঝা তার নিজের কাজকর্ম করার পর আমাদেরকে জানান মায়ের ওপরে নাকি প্রেত চালান করা হয়েছে এবং সেই প্রেতকে বলা হয়েছে এই মেয়েকে যেন তিলে তিলে মারা হয়। সত্যি বলতে আমার মায়ের চেহারা আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছিল। ওঝার কথা শুনে আমার বাবা বিশ্বাস করেনি, তবুও ওঝাকে তার কাজকর্ম করতে দেওয়া হয় এবং ওঝা নিজের তন্ত্রক্রিয়া করার পর জানান তোমাদেরই বাড়ির কোনো পরিচিত মানুষ এই কাজটা করেছে। আমার বাবা বুঝতে পারে না যে আমাদের বাড়ির আবার কে মায়ের ওপর এরকম প্রেত চালান করতে পারে। তখন ওঝা আমাদেরকে বলে এই প্রেত যে চালান করেছে আমি উল্টে তার দিকে এই প্রেতকে চালান করব। তখনই তোমরা বুঝতে পারবে যে এই প্রেতকে কে এখানে পাঠিয়েছে। তারপর ওঝা সেই তন্ত্রক্রিয়া শেষ করার পর আমাদেরকে জানান বিগত 7 দিনের মধ্যে এই মেয়ে সুস্থ হয়ে যাবে। প্রথম কয়েকদিন এই অত্যাচার থাকবে, তবে আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে সব কিছু। তোমরা এই 2টো মাদুলি পরে রাখো যাতে এই প্রেত তোমাদের অন্তত কোনো ক্ষতি না করতে পারে। এরপর 7 দিন কেটে যায় এবং আমার মা 7 নম্বর দিনে হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায়। মায়ের চোখ খুলে জলের ছিটায়। এই ঘটনার ঠিক কয়েকদিন বাদেই আমরা খবর পাই আমার মামা নাকি মারা গেছে। এরপর আমরা মামা কোথায় থাকে সেই জায়গাটার খোঁজ নিই। আমরা দ্রুত সেখানে পৌঁছাই এবং আমার মা আমার ভাইয়ের লাশটাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দেয়। এরপর আমার মামি অর্থাৎ আমার মামার বউ হঠাৎই আমার মায়ের পা ধরে ক্ষমা চায় এবং বলে আমরা তোমার অনেক ক্ষতি করার চেষ্টা করেছি, তুমি কিছু করো না। আজ তোমার ক্ষতি করতে গিয়েই আমার স্বামীটা মারা গেল। এইখান থেকেই আমরা জানতে পেরেছিলাম যে মায়ের ওপর প্রেত চালান মায়ের নিজের পেটের ভাই অর্থাৎ আমার মামাই করেছিল। সেই প্রেত আমার মামাকেই নিয়ে চলে গেছে। দাদা, এই ছিল ঘটনা। আশা করছি এই ঘটনাটা তোমার ভালো লেগেছে। ভালো লাগলে এই পরিবারের সকল সদস্যদের সামনে তুলে ধরো
আর ভুল ত্রুটিগুলোকে মার্জনা করো। ভালো থেকো রাজর্ষিদা। এই অজানা সত্য পরিবার আরও বড় হোক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। খুবই দুর্দান্ত একটি ঘটনা কিন্তু আমরা শুনে নিলাম স্বরলিপির কাছ থেকে। আর সত্যি ভাবতেও বেশ অবাক লাগে যে নিজের পরিবারের একজন মানুষ, আর নিজের পরিবারের থেকেও বড় কথা নিজের মায়ের পেটের ভাই কতটা বড় শত্রু হতে পারে। মায়ের পেটের মানুষজনও আজকাল এতটা পর হয়ে যায়, ভাবতেই অবাক লাগে। নিজের দিদিকে প্রেত চালান করে নাকি খুন করতে চেয়েছিল তার ভাই। এই ঘটনার সত্যতা বিচার আমি এখানে করব না, কারণ ঘটনা বিশ্বাস করা অথবা না করাটা সম্পূর্ণটাই নির্ভর করছে শ্রোতাদের ওপর। আপনারা ঘটনাগুলোকে সবসময় এন্টারটেনমেন্ট পারপাসেই শুনবেন। যাই হোক, আপনারাও যদি আমাকে এরকমভাবে ঘটনা পাঠাতে চান, তার জন্য আপনারা আমাকে ডেসক্রিপশনে দিয়ে রাখা জিমেল আইডিতে ঘটনা লিখে পাঠাতে পারেন। এছাড়াও ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডিও দেওয়া রয়েছে। আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা আমাকে ঘটনা লিখে পাঠাতে পারেন। এতে আমাকে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ফলো করতে একদমই ভুলবেন না। আর আমাদের অজানা সত্য কিন্তু একটা স্পটিফাই এক্সক্লুসিভ পডকাস্ট। আপনারা স্পটিফাইতেও কিন্তু অজানা সত্যকে অবশ্যই ফলো করবেন, সেখানেও কিন্তু আমাদের এপিসোড আসতে থাকে। তো আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে। চলে যাচ্ছি শাউট আউট পড়বে। কমেন্ট করেছেন এমডি মঞ্জু, আমাদের সঙ্গে রয়েছেন পিস্তা 951, কমেন্ট করেছেন ACKS1 উইন, কমেন্ট করেছেন রুকাইয়া তালুকদার, পিদাস FF, স্যাটিসফাইং কে, কমেন্ট করেছেন গীতা গোস্বাম, আসিফ ইকবাল, কমেন্ট করেছেন তুষার দত্ত, আমাদের সঙ্গে রয়েছেন তানিয়া মল্লিক। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আপনারা প্রত্যেকে ভালো থাকুন এবং আপনাদের প্রত্যেককে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এপিসোডটাকে শেষ অবধি শোনার জন্য। দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।